হ্যাঁ, এখন আমরা 299 এবং 300 ধারা 299 এবং 300 ধারা পড়ব, যেটা দণ্ডবিধির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে আপনার প্রতিনিয়ত বা প্রত্যেকবার বার কাউন্সিল পিলিতে মিনিমাম একটা করে প্রশ্ন আসে এবং এক বা একাধিক প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে আপনার এই বিষয়ে একটা সম্যক একটা ধারণা এবং কমপ্লিট ক্লিয়ারেন্স থাকা উচিত। এই যে আপনার দণ্ডনীয় নরহত্যা এবং মার্ডার বা খুন, এই দুইটা বিষয়ের মধ্যে আপনার একটা ক্লিয়ার একটা ধারণা প্রয়োজন। এখন দেখেন, কতকগুলো কার্য যেগুলো আপনার বা কতকগুলো হত্যা যেগুলো আপনার দণ্ডনীয় নরহত্যা হবে, আর কতগুলো হত্যা যেগুলো খুন হিসাবে বিবেচিত হবে। এই দণ্ডনীয় নরহত্যা এইটা খুন থেকে তুলনামূলকভাবে কম গারত্বপূর্ণ অপরাধ বা কম মাত্রার অপরাধ। খুনটা আপনার বেশি মাত্রার অপরাধ, আর দণ্ডনীয় নরহত্যা এটা কম মাত্রার অপরাধ। এখন এই যে খুন এবং দণ্ডনীয় নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা উভয়ই বলা হয়, সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, অনেকগুলো গ্রাউন্ড আছে। এক এক করে আপনারা খুব মনোযোগ সহকারে, খুবই মনোযোগী হবেন, খুবই মনোযোগ সহকারে এই বিষয়গুলো শুনবেন। এবং আপনাদের এখন এই বিষয়ের ক্ষেত্রে বই দেখার দরকার নাই, আমার কথা খুব মনোযোগ সহকারে শুনবেন, শুধু মনোযোগ সহকারে শুনবেন। আর কাছে শুধু বেয়ার একটা রাখবেন, আমি যে উদাহরণটা আপনাদের বলবো সেই উদাহরণটা আপনারা খুব মনোযোগ সহকারে আমি যখন পড়াবো তখন পড়বেন। আমি এইটা বলতেছি এই কারণেই যে এই দণ্ডনীয় নরহত্যা আর আপনার খুন, এই দুইটা ধারা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা এবং অন্যটার মধ্যে পার্থক্য করা বেশ কষ্টসাধ্য বিষয়। ঠিক আছে, কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য আছে যেগুলো দ্বারা আমরা এই দুইটা বিষয়ের আমরা পার্থক্য বের করব বা আলাদা করব। দেখেন, আমরা প্রথমেই পড়ব নিন্দনীয় নরহত্যা। নিন্দনীয় নরহত্যা আপনার কোন কোন ক্ষেত্রে নিন্দনীয় নরহত্যা হবে, বা যদি প্রশ্ন আসে নিন্দনীয় নরহত্যা কাকে বলে, তাহলে আপনি কোন কোন পয়েন্ট দিয়ে আপনি এটার সংজ্ঞা দিবেন। দেখেন, 299 ধারা 299 ধারা তিনটা ক্ষেত্রকে কি বলা হচ্ছে, আপনার দণ্ডনীয় নরহত্যা হইতে পারে তিনভাবে। যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কোনো কাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি মানুষকে কি করে, হত্যা করে, তাহলে আমরা কি পাইলাম, 1 নম্বর, যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কোনো কাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা হবে কি, দণ্ডনীয় নরহত্যা। তারপরে দেখেন 2 নম্বর, দেখেন, যে দৈহিক জখম মৃত্যু ঘটায়, সেই দৈহিক জখম ঘটনার উদ্দেশ্যে কৃত কোনো কার্যের দ্বারা মৃত্যু ঘটানো। আমি এই পয়েন্টটা যদি অন্যভাবে বলি, যে দেখেন, যে এমন শারীরিক জখম, জাস্ট এ মিনিট, মানে যেই জখম বা কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে যদি কোনো ব্যক্তিকে কি করে, আঘাত প্রদান করে বা তার হত্যা করে, যা সম্ভবত সেই ব্যক্তির কি হইতে পারে, মৃত্যু হইতে পারে, তাহলে তার কি হবে, সেটা কি হবে, দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য হইবে। আমি উদাহরণে যাব একটু পরে উদাহরণে যাব, যখন আমি খুনকে আলোচনা করব। তারপর দেখেন, যে কাজ মৃত্যু ঘটাবে বলে উক্ত কাজ সংগঠনকারী জানা আছে,
মানে কোনো ব্যক্তি এরকমের কোনো কাজ করতেছে, যেই কাজ কোনো ব্যক্তিকে হত্যা করবে বা কোনো ব্যক্তি হত্যা হবে বলে সেই ব্যক্তি যদি জানা থাকে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতেছে, তাহলে আমরা 1 নম্বর পাইলাম যে উদ্দেশ্য নিয়ে যদি কাউকে হত্যা করে। 2 নম্বর পাইলাম যে এরকমের কার্য উদ্দেশ্য নিয়ে সম্ভবত মৃত্যু ঘটাবে। 3 নম্বরটা কি আসতেছে? 3 নম্বরটা আসতেছে উক্ত ব্যক্তি যদি জানা থাকে, উক্ত ব্যক্তির যদি জানা থাকে যে এই কাজ করলে ওই ব্যক্তির কি হবে? মৃত্যু হবে। ঠিক আছে, তাহলে আমরা 3টা পেয়ে গেলাম। এখন দেখেন, কতগুলো দুই ক্ষেত্র নাম্বারটা আছে। একটু বলবেন প্লিজ। জি, 2 নাম্বারটা একটু বলবেন, উদ্দেশ্য। মানে এরকমের কোনো শারীরিক জখম যা সম্ভবত কোনো ব্যক্তিকে কি করায়? মৃত্যু ঘটায়। এরকমের শারীরিক জখম যা সম্ভবত কোনো ব্যক্তির কি হয়? মৃত্যু ঘটায়। মানে আমি একজন ব্যক্তিকে কি করলাম? গুলি করলাম, বা চাকু দিয়ে তার গলাতে আমি মানে এই যে এখানে একটা পোজ দিলাম। এখানে যদি আমি একজন ব্যক্তিকে যদি পোজ দিই, তাহলে সম্ভবত সে মারা যাবে না? হ্যাঁ। তারপরে দেখেন যে আপনার আরেকটা জিনিস মনে রাখবেন যে এই 299 ধারার সাথে 300 ধারার 3টি উপাদান যদি মিলে যায়, অপরাধটির ধরন, প্রকৃতি, উদ্দেশ্য, তাহলে এই 3টা উদ্দেশ্য, প্রকৃতি এবং ধরন, এই 2টা জিনিস মিলাবেন। মিলানোর পরে সর্বপ্রথম আপনাদের নরহত্যা ভেবে নিয়ে সামনের দিকে আপনাদের আগাইতে হবে। তারপরে পরবর্তীতে যদি খুনের সাথে সাদৃশ্য হয়ে যায়, তাহলে সেটা খুন হিসাবে গণ্য হবে, নতুবা না। মানে হইল যে আপনার যদি এই দণ্ডনীয় নরহত্যা, এই যে আপনার 299 ধারার যে উপাদানগুলো আছে, ওতেও আপনাদের কি করতে হবে? 300 ধারার সাথে মিলাইতে হবে। মিলে যায়, যদি তো এটা মিলে যায়, যে অপরাধের আপনার প্রকৃতি, ধরন বা উদ্দেশ্য, এটা যদি মিলে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? খুন বলে গণ্য হয়ে যাবে। আর যদি না মিলে, তাহলে সেটা কি হবে? দণ্ডনীয় নরহত্যা হবে। আমরা আরেকটু ডিপে যাব। তারপরে দেখেন যে কোন কোন ক্ষেত্রে দণ্ডনীয় নরহত্যা কি হবে? খুন হিসাবে গণ্য হইবে। আপনাদের আরেকটা জিনিস মনে রাখা উচিত যে খুন কিন্তু আপনার ছোট একটা বিষয়, আর দণ্ডনীয় নরহত্যা একটা ব্যাপক বিষয়। কারণ কি? যে সকল দণ্ডনীয় নরহত্যাই খুন, কিন্তু সকল খুনই দণ্ডনীয় নরহত্যা না। সকল খুনই দণ্ডনীয় নরহত্যাই না। এই সামগ্রিক দণ্ডনীয় নরহত্যার একটা ঢাল হইল আপনার খুন। তার মানে কি? মানুষ যতভাবেই মারা যাক না কেন, সেটাকে কি হবে? সেটা দণ্ডনীয় নরহত্যার অন্তর্গত হবে। কিন্তু কতকগুলো ক্ষেত্র আছে, যেই ক্ষেত্র বা যেই বৈশিষ্ট্য নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেটা কি হবে? খুন বলে গণ্য হইবে। তাহলে সেটা খুন বলে গণ্য হইবে। ঠিক আছে? এই আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝেন না এরকম কেউ আছেন? আর একবার বলুন প্লিজ। হ্যাঁ, আমি যেটা আপনাদের বললাম যে দণ্ডনীয় নরহত্যা এটা ব্যাপক বিষয়। আর খুন হলো আপনাদের একটা গাছ আছে না, আমি গাছ দিয়েই বলি, একটা গাছ আছে, গাছে তো অনেকগুলো ডালপালা থাকে না? তাহলে ওই গাছের সামগ্রিক যে গাছ আছে, ওই পুরো গাছটাকেই বলা হচ্ছে আপনার কি? দণ্ডনীয় নরহত্যা। আর ওই গাছের একটা ডাল হলো কি? খুন বা মার্ডার। এখন দেখেন, মার্ডার হইতে হলে কতগুলো বৈশিষ্ট্য দরকার, কতগুলো উপাদান থাকা দরকার। যখন ওই উপাদানগুলো থাকবে,
তখন সেটা কি হয়ে যাবে, খুন হিসাবে গণ্য হইবে। আর বাকি সকল ক্ষেত্রে কি হবে, সেটা দণ্ডনীয় নরহত্যা হিসাবে গণ্য হবে। ঠিক আছে, এখন দেখেন কোন কোন ক্ষেত্রে দণ্ডনীয় নরহত্যা খুন হিসাবে গণ্য হবে। কোন কোন ক্ষেত্রে দণ্ডনীয় নরহত্যা খুন হিসাবে গণ্য হবে। এখানে জাস্ট এ মিনিট, একটা মিনিট হোল্ড করেন। হ্যাঁ, দেখেন যে ক্ষেত্রে দণ্ডনীয় নরহত্যা খুন হিসাবে কি হবে, গণ্য হবে। দণ্ডনীয় নরহত্যা খুন হিসাবে গণ্য হবে চারটি ক্ষেত্রে কি হবে, দণ্ডনীয় নরহত্যা খুন হিসাবে গণ্য হবে। এক নম্বরটা দেখেন, যদি কোনো ব্যক্তি মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা উদ্দেশ্য নিয়ে কোনো ব্যক্তিকে হত্যা করে। আমরা এই যে 299 এক নম্বরের সাথে এটা কি হলো, মিলে গেল। এই দুটা যদি মিলে যায় তাহলে তখন কি হবে, তাহলে সেটা কি হবে, খুন হিসাবে গণ্য হয়ে যাবে। তাহলে দেখেন, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে বা মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সেটা কি হবে, খুন হিসাবে গণ্য হইবে। আচ্ছা, একজন আমাকে টেক্সট করেছে, আমি একটু রিপ্লাই দিই, মানে ক্লাস সম্পর্কিত বিষয়ে। আমি হ্যাঁ, তারপরে 2 নম্বরটা দেখেন, এমন শারীরিক জখম, এরকমের শারীরিক জখম করার অভিপ্রায়ে যা অপরাধীর জানা থাকে যে উক্ত ব্যক্তির কি হবে, মৃত্যু হতে পারে। যদি ওই ব্যক্তির কি হতে থাকে, জানা থাকে যে তার মৃত্যু হইতে পারে, মানে এরকমের ভাবে কোনো ব্যক্তিকে কি করলো, আঘাত প্রদান করলো, যে ওই ব্যক্তির এরকমের আঘাত দিলে কি হইতে পারে, মৃত্যু হইতে পারে। কি হইতে পারে, মৃত্যু হইতে পারে। তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, আপনার খুন বলে গণ্য হচ্ছে। 3 নম্বরটা দেখেন, এমন শারীরিক জখম করার অভিপ্রায়ে কোনো ব্যক্তিকে আঘাত প্রদান বা কোনো মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে বা এরকমের কোনো শারীরিক জখম বা মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে আঘাত প্রদান করলো, যা প্রাকৃতিক স্বাভাবিক গতিতে কোনো ব্যক্তির মৃত্যু হইতে পারে। মানে একজন ব্যক্তিকে হত্যা করার জন্য বা তার মৃত্যু ঘটানোর জন্য যতটুকু আঘাত প্রয়োজন, ওই ব্যক্তি যদি ততটুকু আঘাত দিয়ে থাকে তাহলে তার কি হবে, সে খুন করেছে বলে গণ্য হইবে। আমার চেম্বারে একটা মামলা আছে যে মানে পাশাপাশি বাসা, মানে জমি নিয়ে একটা বিরোধ ছিল, তা বিরোধ থাকাকালীন
দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, মারামারি হওয়ার পরে মানে সে মারাত্মকভাবে মানে জখম হয়েছে, ছুরি দিয়ে আঘাত করছে। তা ছুরি দিয়ে আঘাত করার পরে মানে একদম মরা মরা অবস্থা, মরে নাই। তখন কিছু লোকজন ওই যাকে আঘাত করছে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিল সিএনজিতে করে। তা যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল, যারা অ্যাটাক করে তাকে মেরেছে, ওই নিয়ে যাওয়ার সময় আবার ওই প্রতিমধ্যে ধরে আবার তাকে মারেছে। যতক্ষণ পর্যন্ত না মৃত্যু কনফার্ম হয় ততক্ষণ পর্যন্ত তাকে আঘাত করেছে। তাহলে দেখেন, মানে একজন ব্যক্তির স্বাভাবিক গতিতে মৃত্যু হওয়ার জন্য যতটুকু আঘাত প্রয়োজন ততটুকু আঘাত দিয়ে যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেটা কি হবে? মার্ডার বলে গণ্য হবে। 3 নম্বরটা চলে গেল, আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরটা দেখেন, মানে এরকমের যদি কোনো ব্যক্তিকে এরকমভাবে আঘাত দিয়ে থাকে যে আঘাতটা এতই বিপজ্জনক যে কোনো ব্যক্তির কি হইতে পারে? মৃত্যু ঘটতে পারে। কোনো ব্যক্তির মৃত্যু ঘটতে পারে বা মৃত্যু ঘটার জন্য যথেষ্ট, মানে ওই ব্যক্তির পারে না, এরকমের কোনো আঘাত প্রদান করলো যে আঘাতটা এতই বিপজ্জনক যে ওই ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য ওই বিপজ্জনক আঘাত যথেষ্ট। তাহলে সেটা কি হবে? খুন হিসাবে গণ্য হইবে। তাহলে দেখেন, আমরা 4টা বিষয় পেয়ে গেলাম। কি কি পেয়েছি দেখেন? মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়। 2 নম্বরটা দেখেন, এরকমের কোনো শারীরিক জখম করার অভিপ্রায়ে যা অপরাধীর জানা আছে যে উক্ত কার্যটি যদি করা হয় তাহলে সেই ব্যক্তির কি হবে? মৃত্যু হইতে পারে। তারপর দেখেন, এরকমের শারীরিক জখম যা কোনো ব্যক্তিকে প্রাকৃতিক স্বাভাবিক গতিতে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। তারপর দেখেন 4 নম্বরটা, এইরকমের আঘাত বা যে আঘাতটা এতই বিপজ্জনক যে তাকে বা যাকে দিয়েছে তার মৃত্যু হওয়ার জন্য ওইরকম বিপজ্জনক আঘাত যথেষ্ট। তাহলে সেটাকে কি হচ্ছে? মার্ডার হিসাবে গণ্য হচ্ছে। ঠিক আছে? এইটুকুই আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? এরকমের কেউ থাকলে আমাকে প্রশ্ন করেন। যদি কেউ বুঝতে না পারেন, আমি যেভাবে বললাম আপনারা কি এইভাবে কি বুঝতে পেরেছেন? আরেকটু ক্লিয়ার হবেন আমরা যখন আরেকটু সামনে যাব। দেখেন, আমরা আবার চলে যাব 299 ধারাতে। কেউ কি কিছু বলবেন? লতিফ ভাই? না স্যার, ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, এবার আমরা চলে যাব 299 ধারাতে। দেখবেন 299 ধারাতে কি আছে? 3টা ব্যাখ্যা দেওয়া আছে। এই 3টা ব্যাখ্যা আপনার কি করতে হবে? পড়তে হবে। এখন দেখেন, এই 3টা ব্যাখ্যার ক্ষেত্রে তখন কি হবে? তখন কিন্তু আপনার মার্ডার হবে না, তখন হবে কি? দণ্ডনীয় নরহত্যা। এই 3টা ক্ষেত্রে হবে কি? দণ্ডনীয় নরহত্যা। এখন দেখেন, কোনো ব্যক্তি যদি তার ব্যাধি, বৈকল্য, অসুস্থতার কারণে কারো মৃত্যু ঘটবে, উক্ত ব্যাধি বা বৈকল্যকে মৃত্যু ঘটানোর কারণ হিসাবে উল্লেখ করা যাবে না। মানে কোনো ব্যক্তি যদি কোনো রোগ থাকে বা আপনার হার্টে সমস্যা থাকে বা আপনার অন্য কোনো অসুস্থতা থাকে, এই ধরনের কারণ থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির
আঘাত প্রদান করে যদি উক্ত ব্যক্তির হত্যা করা হয় তাহলে সেটা কি হবে? কালপাবেল হোমিসাইড হিসাবে গণ্য হইবে। যেমন ধরেন যে সুমন মানে ওর একটু হার্টের সমস্যা আছে, মানে স্লাইড পরিমাণে তাকে আঘাত প্রদান করা হইলো, ওই হার্টের সমস্যা থাকার কারণে সুমন মারা গেল। ঠিক আছে, তাহলে কিন্তু এটা মার্ডার হিসাবে গণ্য হচ্ছে না, এটা হচ্ছে কি কালপাবেল হোমিসাইড। 2 নম্বরটা দেখেন। আচ্ছা, ডাক্তারের অবহেলায় যদি কোনো রোগী মারা যায় তাহলে এটা কি কোনো কিছু হিসেবে যুক্ত হবে? ডাক্তারের ভুল অবহেলার জন্য যদি treatment মারা বা যায়, ভুল- ডাক্তারের অবহেলার জন্য হ্যাঁ। যদি মারা যায়, এইটা আপনার এইটার সাথে টোটালি কোনোভাবে কানেক্টেড না। আমি এই যে 305 ধারা যখন পড়াবো তখন এটা নিয়ে আমি আলোচনা করবো। সরি, 304। আচ্ছা, এটাই চোখে পড়লো, এই জন্য জিজ্ঞেস করলাম 305 হ্যাঁ, ধারাটা। সেই ক্ষেত্রে আপনার এই যে আপনার হবে না, ঠিক আছে, এটার সাথে টোটালি কোনো কানেকশন নাই। এটা আপনার 304-এর কতে বলা আছে, 304-এর কতে বলা আছে ডাক্তারের অবহেলার পরে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার কি শাস্তি হবেন বা কি শাস্তি পাবেন? 5 বছর কারাদণ্ড পাবেন, বা 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। 2 নম্বরটা দেখেন, যদি কোনো আঘাতপ্রাপ্ত ব্যক্তি চিকিৎসা না নেওয়ার কারণে মারা যায় তাহলে উক্ত চিকিৎসা না নেওয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা যাবে না, মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা যাবে না। ঠিক আছে, মানে একজন ব্যক্তিকে মানে আঘাত প্রদান করলো বা হাতে একটা পোস্ট মারছে, কেটে গেছে, রক্তাক্ত হয়েছে এবং ওইখানে কোনো ট্রিটমেন্ট করে নাই, ওইখানে পচে গেছে, পচে যেয়ে আস্তে আস্তে পরে কি ক্যান্সার হয়ে গেছে, মানে ক্যান্সার হয়ে তারপরে ক্যান্সার হয়ে মৃত্যু, এটা তো খুবই স্লো প্রসেস। তা এখন ওই ব্যক্তির ছুরি দিয়ে হাত কাটার জন্য তাকে কিন্তু আপনার কি করা যাবে না, হত্যার জন্য সরি মার্ডারের জন্য আপনার কি করা যাবে না, দায়ী করা যাবে না। ঠিক আছে, তারপর 3 নম্বরটা দেখেন, কোনো শিশু মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় মৃত্যু ঘটলে সেটি দণ্ডনীয় নরহত্যা নয়, কিন্তু উক্ত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে মৃত্যু ঘটালে সেটি কালপাবল হোমিসাইড। মানে যদি ধরেন কোনো শিশু যদি মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় যদি মৃত্যু ঘটে তাহলে সেটা কি হবে, মার্ডার হিসাবে গণ্য হবে। আর যদি মাতৃগর্ভ থেকে যদি আপনার ভূমিষ্ঠ হয় তাহলে সেটা কি হবে, আপনার কালপাবল হোমিসাইড হিসাবে গণ্য হইবে। আচ্ছা, আমার বাসায় একজন বুয়া আছে, মানে ছিল, আছে না বর্তমানে, সে নাকি এখন পর্যন্ত 3টা বাচ্চা অ্যাবর্শন করছে, এটা কি হবে তাহলে? এটা পানিশেবল অফেন্স, আমরা এটাতে যাব দণ্ডবিধির। আমরা এই পরে আছে আপনার 312, 313, 314 এই সম্পর্কে এটাতে আলোচনা করা আছে। ঠিক আছে, আচ্ছা, আমি এই যে 3টা বিষয় আপনাদের বললাম যে কোনো ব্যাধি, রোগ, অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি যদি মৃত্যু হয় তাহলে সেটা মার্ডার বলে গণ্য হইবে না।